শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই যে অনলাইন ক্লাসে আছি, যারা ক্লাসগুলো উপভোগ করছি তারা অবশ্যই ক্লাসগুলো উপভোগ করার আগে একবার নিজেরা সম্ভব হলে পড়ে নেব, অবশ্যই পড়ে নেব, এবং ক্লাস করার আগেই আমরা খাতা কলম নিয়ে বসবো। আর সুবিধা অসুবিধাগুলো আমরা পরবর্তীতে ফোন নাম্বারে বা অন্য যে কোনোভাবে সরাসরি যোগাযোগ করে সমাধান করে নেব। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। যারা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের নবম শ্রেণীতে আছো, পদার্থবিজ্ঞান 1 ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। আজকে আমাদের পাঠের বিষয় আমরা আলোচনা করব কঠিন পদার্থের প্রসারণ, গলন, বাষ্পীভবন, ঘনীভবন, আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা এবং এদের মধ্যে সম্পর্ক, আর ক্যালোরিমিতির মূল নীতি। তো চলো শিক্ষার্থীরা, আর দেরি না করে আমরা ক্লাসে ফিরে যাই। তো আমরা প্রথমে লিখেছি কঠিন পদার্থের প্রসারণ। আসলে আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি করলে পদার্থের আয়তনে বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা যদি কমিয়ে নেই তাহলে পদার্থ আয়তনে হ্রাস পায় বা আয়তনে কমে যায়। সেটা এখন দেখি আমরা যে পদার্থের আমরা কয়টা রূপ দেখতে পারি। এই প্রসারণ বললে আমরা সাধারণত আয়তন বেড়ে যাওয়াকে বুঝি, কিন্তু পদার্থের যদি এইটা চিন্তা করি যে কয়টা রূপে থাকতে পারে, তাহলে আমরা দেখি যে আছে প্রথমে কঠিন পদার্থের প্রসারণ। এইভাবে তরল, টিনে বায়বীয় পদার্থের প্রসারণ। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় শুধুমাত্র কঠিন পদার্থের প্রসারণ। তাহলে আমরা এই দুটো অপশানকে বাদ দেই। এখন কথা হলো কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের আবার 3টা প্রসারণ আছে। হ্যাঁ, সেটা কি কি? এক হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে আমরা কঠিন পদার্থের কয়টা প্রসারণ পেলাম? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। আমরা কিন্তু শুধু লিখেছি কঠিন পদার্থের প্রসারণ, এবং সিলেবাস অনুসারে শুধু আমাদের দৈর্ঘ্য প্রসারণটা আজকে আমরা আলোচনা করব, সাথে সাথে ক্ষেত্র আয়তনটাও দেখে নেব, কারণ এই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে আমরা দেখি। আমরা 3টা ভাগ এখানে আমি একসাথেই উপস্থাপন করার চেষ্টা করি। প্রথম অংশে আমি কঠিন পদার্থ, তারপরে দৈর্ঘ্য প্রসারণ লিখব। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, এখানে আমরা ক্ষেত্র প্রসারণ, এখানে লিখি আয়তন প্রসারণ। এই 3টা জিনিস আমরা লিখে নিলাম। এখন দেখো, আমরা একটা তার লম্বা, এই তারের কিন্তু প্রস্থ আছে, পরিধিও আছে। হ্যাঁ, আমরা জানি যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কিন্তু এর আমরা প্রস্থ মানে এর একটা বৃত্ত গোলাকার, যেহেতু একটা তারের যদি এটা চিন্তা করি তাহলে এটা ব্যাসার্ধ আছে, তো ওগুলো আমরা বিবেচনা না করে শুধু যেহেতু দৈর্ঘ্যটা বেশি আমরা দৈর্ঘ্যটাই বিবেচনা করব। এখন এই যে একদম সরাসরি চলে যাই, এই যে আমি আঁকলাম, এর দৈর্ঘ্য যদি মনে করি আমরা এতটুকু, প্রাথমিক দৈর্ঘ্য L1, প্রাথমিক দৈর্ঘ্য L1, এবং এই অবস্থায় এর তাপমাত্রা মনে করি θ1। θ1 বলতে এখন যেমন তাপমাত্রা আছে সম্ভবত 30 বা 32 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আচ্ছা, এখন এর তাপমাত্রা যদি আমরা বাড়াই, θ1 থেকে θ2 নিয়ে যাই, আমরা সংজ্ঞাটা পরে দিই, আগে শিখি যে তাপমাত্রা θ1 থেকে বাড়িয়ে, অর্থাৎ যদি এখন 35 থাকে বা 30 থাকে, এটাকে বাড়িয়ে আমরা 50-এ নিলাম, তাই না? তখন এর দৈর্ঘ্যটা কী হবে? একটু বেড়ে যাবে। এটাকে আমরা যদি বলি L2, এটাকে L1, এই যতটুকু বৃদ্ধি পেয়েছে এইটুকুকে বলতেছি আমরা ΔL। ΔL বলতে বোঝায় এই যে আমরা এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কত হলো? L2। তাহলে আমরা বলতে পারি যে এখানে ΔL = L2 - L1, এই যে, আর তাপমাত্রাটা Δθ = θ2 - θ1। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করি, যখন তাপমাত্রা θ1 তখন প্রাথমিক দৈর্ঘ্য L1, তাপমাত্রাকে যখন আমি θ1 থেকে বাড়িয়ে θ2 করেছি তখন দৈর্ঘ্য L1 থেকে L2 হয়েছে, টোটালটা L2। এখন এই L2 থেকে যদি L1 বাদ দেয় তাহলে থাকে ΔL, সেটা আমরা লিখলাম। এখন কথা হলো দৈর্ঘ্য প্রসারণের যে নিয়ম অনুযায়ী
হ্যাঁ, এখানে দেখো কোনটা পেয়েছি আমরা, দৈর্ঘ্য প্রসারণ। এইটা কিসের উপরে ডিপেন্ড করে এটাকে আমরা একটু দেখি, যে ডেল এল কি হবে, যে কোনো দণ্ডের দৈর্ঘ্য, কোনো দণ্ডের তাপমাত্রা যদি বাড়ায় ওর দৈর্ঘ্য বেড়ে যাবে। এখন কি পরিমাণ, কতটুকু দৈর্ঘ্য বাড়বে সেটা ডিপেন্ড করে কিসের উপরে, সেটা ডিপেন্ড করে এর প্রাথমিক দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির উপরে। আমরা এইটাকে যদি এইভাবে লিখি নিয়ম অনুসারে, যে কোনো দণ্ডের তাপমাত্রা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য খানিকটা বৃদ্ধি পায়, এবং যে বৃদ্ধিপ্রাপ্ত হয় দৈর্ঘ্যটা, এই বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য তার প্রাথমিক দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। একটু খেয়াল করি আমরা কি লিখেছি, যে কোনো দণ্ডের দৈর্ঘ্য, কোনো দণ্ডের তাপমাত্রা যদি আমরা বাড়াই, যেমন থিটা থেকে থিটা 2, তার দৈর্ঘ্যও বেড়ে যাবে। বেড়ে গেলে যে পরিমাণ দৈর্ঘ্য বাড়বে সেটা তার প্রাথমিক দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। আমরা কিন্তু দৈর্ঘ্য প্রসারণের সংজ্ঞায় আস্তে আস্তে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন খেয়াল করো, যদি আমরা এরকম লিখি ডেল এল ইকুয়াল টু এল অন ডেল থিটা, এখানে এই যে আলফা, এইটাকে বলতেছি আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি এরকম, দেখো তো, এইটা মনে করো এপাশে ডেল এল, এল অন ডেল থিটা লিখতে পারি। এটাকে আমরা এরকমও লিখতে পারি, ডেল এল মানে এল টু মাইনাস এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, এরকম করে আমরা লিখতে পারি। দেখো, আমরা যদি এইটা ভালোভাবে বুঝতে পারি, এই আলফাটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে কিন্তু ক্ষেত্র প্রসারণ সহগ আমার আয়তন প্রসারণ সহগও বুঝতে সুবিধা হবে। একটু দেখি, এলতে হলো লেংথ, হ্যাঁ, আমি এখানে এলতে লেংথ তাই লিখলাম, ক্ষেত্র প্রসারণ এ, আয়তন ভি, এতে এরিয়া, ভিতে ভলিউম। এইখানে দেখো, যদি এর আয়তন প্রসারণ এর বেলায় এরকম হয়, একটু বড় করে আঁকি, এর কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই রয়েছে, ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্র প্রসারণ, তাহলে এর যদি এরকম হয়, আমরা একটু চিত্রটা এইভাবে খেয়াল করি, এর প্রাথমিক ক্ষেত্রফল যদি এ ওয়ান এবং প্রাথমিক তাপমাত্রা যদি থিটা ওয়ান হয়, থিটা ওয়ানের থেকে তাপমাত্রা যদি থিটা টু বাড়াই, এবং এ ওয়ান থেকে যদি এরকম লিখি যে ক্ষেত্রফল বেড়ে হয়েছে এ টু, তাপমাত্রা থিটা ওয়ান থেকে বাড়িয়ে থিটা টু, তখন ক্ষেত্রফলও এ ওয়ান থেকে বেড়ে এ টু হলো। এখন এখানে ডেল এ ইকুয়াল টু লিখতে পারি এ টু মাইনাস এ ওয়ান, এখানে ডেল থিটা ইকুয়াল টু লিখতে পারি থিটা টু মাইনাস থিটা ওয়ান। দেখো তো, আমরা তাহলে ঠিক এর অনুরূপ আমরা কতটুকু বৃদ্ধি পেয়েছে, ডেল এ। তাহলে ডেল এ ডিপেন্ড করবে কিসের উপরে, প্রাথমিক ক্ষেত্রফল এবং তাপমাত্রা বৃদ্ধির উপরে। তার মানে আমরা বুঝতে পারি, কোনো ক্ষেত্রের তাপমাত্রা যদি বাড়াই, তাহলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তা তার প্রাথমিক ক্ষেত্রফল এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমানুপাতিক। এবার এখানে আমরা এটা লিখি যে ডেল এ ইকুয়াল টু, এখানে বিটাটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ, তেমনিভাবে এখানে আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু ডেল এ ভাগ এ ওয়ান ডেল থিটা। তাহলে এরকম লেখা যায় যে এ টু মাইনাস এ ওয়ান আর এ ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটাকে আমি বিস্তারিত লিখেছি। অনুরূপভাবে এখানেও তাই, যদি এর প্রাথমিক ভলিউম এটা হয়, তাহলে এটা হলো ভি টু, এটা হলো থিটা টু, এখানে ডেল ভি ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, ডেল থিটা ইকুয়াল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে আমরা লিখতে পারি ডেল ভি সমানুপাতিক ভি ওয়ান ডেল থিটা, অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর ফলে এর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কি আছে, তিনটাই আছে। এর শুধু দৈর্ঘ্য আছে, এর দৈর্ঘ্য আর প্রস্থ আছে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে, ভলিউম। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখানে, যে ডেল ভি ইকুয়াল টু কী লিখব, গামা ভি ওয়ান ডেল থিটা। তাহলে গামা ইকুয়াল টু লিখতে পারি ডেল ভি ভাগ ভি ওয়ান ডেল থিটা।
এখন ভি ডেল ভি ইকুয়াল টু লিখতে পারি V2 মাইনাস V1, আর এখানে V1 θ2 মাইনাস θ1। খেয়াল করো এই যে গামাটা, এই যে বিটা, এই যে আলফা, এইটাকে বলতেছি দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটাকে বিটা ক্ষেত্র প্রসারণ সহগ, এটাকে বলতেছি আয়তন প্রসারণ সহগ। তাহলে এর এককগুলো কি দেখো, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে গেলে একক হবে পার কেলভিন। এখানেও তাই, ক্ষেত্র ক্ষেত্র কেটে গেলে শুধু থাকে আয়তন, তাপমাত্রা থেকে যায়, এটাও আয়তন, এটাও আয়তন। তাহলে যাই হোক না কেন তার একক হবে পার কেলভিন। এখন কথা হলো কি যে এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কি সেটা আমরা একটু শিখি। কেমন? আমরা এই তিনটা শিখলাম মোটামুটি। যদি আমি এখানে দাগ দিয়ে দিই আরও সুন্দর হয়। তোমরা যারা আসো একটু কিন্তু বইয়ে দেখবা, মিলিয়ে নিবা, এবং যদি পারো ভিডিও পজ করে এইগুলো তুলে নিবা। এখন কথা হলো যে আমরা আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা ক্ষেত্র প্রসারণ সহগ, গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণের অঙ্ক করতে গেলে আমার এই ফর্মুলাটা লাগবে, ক্ষেত্র প্রসারণের অঙ্ক করতে গেলে এই ফর্মুলা লাগবে, আয়তন প্রসারণের অঙ্ক করতে গেলে এই ফর্মুলাটা আমাদের লাগবে। ঠিক আছে? এই পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন যখন আসবে তখন আমরা হয়তো আবার আরেকবার এটা রিপিট করব। এখন কথা হলো আমরা এই যে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ দেখলাম, কথা হলো কি সহগগুলো দেখলাম যে আলফা বিটা গামা, এটা এগুলোর মধ্যে সম্পর্কটা কি? এই যে আলফা বিটা গামা, হ্যাঁ আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্কটা কি? আমরা যদিও এইটা এখানে আমি লিখিনি, তবুও অঙ্ক করার সুবিধাটা একটু বলি, যেটা কিভাবে আসে সেটা আমরা স্কিপ করে যাব, মানে সেটা না দেখিয়ে সরাসরি সম্পর্কটা দেখাই। যদি আমরা বিটা ইকুয়াল টু এরম লিখতে পারি 2 আলফা, কেন জানো? আসলে বিটা মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ, গামা মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা কিন্তু এই ব্যাপারটা কিভাবে প্রমাণ করেছি সেটা কিন্তু স্কিপ করে গিয়েছি আমাদের আলোচনার সুবিধার্থে। এখন খেয়াল করো, আমি এখানে লিখতে পারি আলফা ইকুয়াল টু, এটা হলো আলফা আর বিটার মধ্যে সম্পর্ক, এটা হলো গামা আলফার মধ্যে সম্পর্ক, হ্যাঁ। এইবার আলফা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? বিটা বাই 2। তাহলে গামা ইকুয়াল টু কী লিখতে পারি? সরি, এখানেও আলফা ইকুয়াল টু কী লিখতে পারি? গামা বাই 3। এখন আমরা আলফা বিটা গামা তিনটার সম্পর্কে একসাথে দেখব। দেখো তো এখানে আলফা ইকুয়াল টু এইটা, আবার আলফা ইকুয়াল টু গামা বাই 3। ঠিক আছে? এখন যদি আমরা একে এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে যাই তাহলে কিভাবে করা যায়? দেখো 2 আর 3 এর লসাগু 6, 6, হ্যাঁ। এখন সেই ক্ষেত্রে একে যদি আমি কি করি 6 দ্বারা গুণ করি তাহলে হবে হলো কি 6 আলফা। তারপরে এখানে কি লিখব? 3 বিটা ইকুয়াল টু 2 গামা। যদি আমরা একসাথে সমীকরণ করি তাহলে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক এরকম, আলফা আর বিটার মধ্যে সম্পর্ক এরকম, গামা এবং আলফার মধ্যে সম্পর্ক এরকম। তাহলে আমরা আর তিনটা সম্পর্ক একসাথে এরকম করে আমরা এটা জেনে নেব। এটা আমরা সংক্ষেপে মোটামুটি আলাপ করে গেলাম। আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যাগুলো দেখব। এবার তোমার পরীক্ষায় যেমন প্রশ্ন পড়তে পারে, যেমন মনে করো বলল লোহার 1.15 ইন্টু 10⁻⁻6 কেলভিন। লোহার দৈর্ঘ্য প্রসারণ এত বলতে কি বুঝো? যে লোহার দৈর্ঘ্য প্রসারণ এত বলতে কি বুঝো? তখন আমরা বলবো যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো লোহার দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ায় তাহলে তার দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পায়। যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে আমরা কি বুঝি? যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো লোহার দণ্ডের তাপমাত্রা যদি 1 ডিগ্রি কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস আমরা বাড়াই তাহলে তার দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পাবে। যাই হোক, এই সংক্রান্ত অঙ্কগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে নেব। এখন চলে যাই গলন, বাষ্পীভবন আর ঘনীভবন। খেয়াল করো, আমরা যদি একটা পাত্র এরকম নিই, একটু ছবি আঁকি আলোচনার সুবিধার্থে। এখানে কোনো কঠিন পদার্থ আমি রেখেছি, এখানে আমি কোনো কঠিন পদার্থ রেখেছি এবং এখানে একটা আমি থার্মোমিটার দিয়েছি। একটা থার্মোমিটার আমি দিয়েছি। এখন এই কঠিন পদার্থকে যদি আমরা কি করি, তাপ দেই, তাহলে কি হবে? এই তাপ গ্রহণ করার সাথে সাথে থার্মোমিটারের তাপমাত্রা উপরের দিকে বাড়তে থাকবে।
একটা সময় কি হবে, এইটা যখন গলা শুরু করবে তখন আর তাপমাত্রা বাড়বে না, স্থির হয়ে যাবে। হ্যাঁ, এইটা যখন গলা শুরু করবে, এই যখন কঠিন পদার্থ তাপ গ্রহণের পরে গলতে শুরু করে যে তাপমাত্রা, সেটাকে আমরা বলি কঠিন পদার্থের গলন, এবং ওই তাপমাত্রাকে বলি গলনাঙ্ক। এখন কথা হচ্ছে কি, যে যখন গলতে শুরু করে তখনও কিন্তু আমি তাপ দেই, কিন্তু থার্মোমিটারের তাপমাত্রা আর বাড়ে না, থার্মোমিটারের তাপমাত্রা স্থির হয়ে থাকে। কিন্তু সমস্ত কঠিন পদার্থ যখন গলে শেষ হয়ে যায় তখন কিন্তু আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। তাহলে তাপমাত্রা কেন স্থির হয়েছিল? আমি তো তাপ দিতেই ছিলাম, তাহলে তাপ দিতে থাকলাম, আর এ কী করলো, কঠিন পদার্থ গলতে শুরু করলো বা তরল হতে শুরু করলো, কিন্তু তখন কেন তাপমাত্রা বাড়েনি? যখন সমস্ত কঠিন পদার্থটা গলে তরল হয়ে গেল তখনই তাপমাত্রা বাড়তে শুরু করলো। মাঝের সময়টা তাপমাত্রা কেন স্থির ছিল, কেন বাড়েনি? আসলে মূলত এই কঠিন পদার্থের ভেতরের যে বন্ধনগুলো, এই বন্ধনগুলো না ভাঙলে তো কঠিন থেকে তরল হয় না। এই বন্ধনগুলো ভাঙতে কী হয়েছে, ওই তাপ কাজে লেগে গিয়েছে। হ্যাঁ, যে কারণে থার্মোমিটারে কিন্তু তাপমাত্রা প্রদর্শন করেনি। এটাকে বলি আমরা গলনের সুপ্ত তাপ, অর্থাৎ সাইলেন্ট হিট। মানে যে তাপটা আমরা থার্মোমিটার, যে তাপটা আমরা দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে, কিন্তু থার্মোমিটারে এটাকে কী করেনি, শো করেনি বা দেখায়নি, এটাকে বলি আমরা সুপ্ত তাপ। এখন যদি এটাকে আমরা বরফ চিন্তা করি, তাহলে বরফটা পানি হয়ে গলবে, তাই না, গলে পানি হবে। এটা কিন্তু সেক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে। এখন আমি এখানে আমার যেহেতু লিখেছি বাষ্পীভবন ঘনীভবন, সেহেতু আমরা চিত্রের একটু অবতারণা অন্যভাবে করি। এখানে একটা পাইপ আমরা লাগাবো। দেখো, আমি এটা বোঝানোর সুবিধার্থে এরকম করে আলোচনা করতেছি। খেয়াল করো, এখন কথা হলো কি, তোমরা একটু খেয়াল করো, এখানে মনে করো আমি সেই কঠিন পদার্থকে বরফ মনে করলাম, তাহলে বরফটা কি হবে, গলে পানি হয়ে গেল, তাপমাত্রা কিন্তু এদিকে বাড়তে আছে। এইবার এই পানিটা কি হবে, তাপমাত্রা কি হলো, সমস্ত বরফ যখন গলে পানি হলো, তাপ দিতে রয়েছি, তখন কিন্তু তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। কিন্তু যখনই এইটা বাষ্প হতে শুরু করবে, অর্থাৎ পানি ফুটতে শুরু করবে, তখন কিন্তু কি হবে, এই থার্মোমিটারের তাপমাত্রা আবার স্টপ হয়ে যাবে। এবার সমস্ত পানি যতক্ষণ না বাষ্প হবে ততক্ষণ তাপমাত্রা আর বাড়বে না। যখন এই সমস্ত পানি বাষ্প হবে তখন তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। এখন এই পানিটা কী হবে, বাষ্প হয়ে এই যে তাপমাত্রায় বাষ্প হতে শুরু করে তাকে বলি আমরা বাষ্পীভবন। হ্যাঁ, তাহলে পানি ফুটতে শুরু করে, যে তাপমাত্রায় পানি ফুটে তাকে বলি আমরা পানির স্ফুটনাঙ্ক। এখন কি হয়, এই বাষ্পটা এর ভিতর দিয়ে যাবে, এর ভিতর দিয়ে যাবে, কিন্তু আমি এখান থেকে কী করব, ঠান্ডা পানি দেব, ঠান্ডা পানি ঢুকাবো, কিন্তু এখান থেকে হালকা উষ্ণ পানি বের হবে, উষ্ণ অর্থাৎ গরম। হ্যাঁ, উষ্ণ পানিটা বের হবে। কেন বলি, কি করে, এই বাষ্পটা যখন এর মধ্য দিয়ে যাবে, এখানে আসবে, এই বাষ্পগুলো এখানে এসে এই যে তরল আকারে জমা হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, এখানে তরল আকারে জমা হবে। খেয়াল করো, এই বাষ্পটা যখন এর ভিতর দিয়ে এখানে আসে, এই ঠান্ডা পানির সংস্পর্শে কি করে, কিছুটা তাপ ছেড়ে দিয়ে শীতল হয়, ঠান্ডা হয়। এই ঠান্ডা পানি সেই তাপটা গ্রহণ করে এবং এই বাষ্প থেকে পুনরায় কি হয়, তরল হয়ে যায়। এটাকে বলি আমরা ঘনীভবন, এটাকে বলি আমরা ঘনীভবন। তার মানে আমি এখানে বরফ ছিল, সেটা তরল হলো, তরল থেকে আবার বাষ্প হলো। আমি তাহলে কি শিখলাম, কঠিন, তরল, বাষ্প, আবার তরল। হ্যাঁ, এটাকে বলতেছি ঘনীভবন। এইবার এই যে পানিটা, যদি একে আমরা আরও ঠান্ডা করি, হ্যাঁ, অর্থাৎ তরল থেকে যখন আবার কঠিন করে নেব, পাত্রটা সরিয়ে নিয়ে যদি অন্য কোথাও রাখি, তখন কি হবে, আবার বরফে পরিণত হবে। একে আমরা বলি, অর্থাৎ তরল পদার্থ যখন তাপ হারিয়ে আবার কঠিন পদার্থে পরিণত হয়, তখন তাকে আমরা বলি কঠিনীভবন, কঠিনীভবন। তাহলে আমরা কিন্তু কী কী শিখলাম, গলন, বাষ্পীভবন এবং ঘনীভবন। খুবই সংক্ষেপে বইয়ে আমরা এরকম যদি সংজ্ঞা পড়ে তাহলে আমরা শিখে নেব। তাহলে এখান থেকে কী হলো, আমার প্রথমে এটা হচ্ছে কঠিন হলো, তারপরে এখান থেকে তরল হলো, তারপরে কি হলো,
বাষ্প হলো, সেটা এখানে ঠান্ডা হলো, ঘনীভবন হলো, আবার তরল হলো, সেই তরল থেকে আবার কঠিন হলো বরফ। এই প্রসেসটাকে আমরা বলতেছি কঠিনীভবন। তোমরা কিন্তু একটু বাড়িতে ভালো করে মিলিয়ে নেবে। এখন কথা হলো কি, এই যে এখানে বলেছিলাম তরল পদার্থ বাষ্প যখন বাষ্প হতে শুরু করে, সমস্ত তরল পদার্থ বাষ্প না হওয়া পর্যন্ত এই তাপমাত্রা বাড়ে না। তাহলে আমি তাপ তো এখানে কন্টিনিউ রেখেছিলাম, কিন্তু থার্মোমিটারে কেন সেটা দেখিনি। অর্থাৎ ওই তরল পদার্থ কী করে, বন্ধনগুলো ভেঙে মুক্ত হয়ে বাষ্প হয়। তো ওই তাপটা কি করেছে, ওই তরল পদার্থের বন্ধনগুলো ভেঙে যখন বাষ্প হয়েছে ওই বন্ধন ভাঙতে কাজে লেগেছে। ফলে ওই তাপ কী করেনি থার্মোমিটারে দেখায়নি বা থার্মোমিটারে শো হয়নি। এটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। সুপ্ত তাপ অর্থাৎ লেটেন্ট হিট। এটাকে আমরা দেখতে পাই না, অর্থাৎ থার্মোমিটারে দেখতে পাই না, কিন্তু বাস্তবে কি করে, ওই তাপটা বরফের বন্ধন ভাঙতে বা তরলের বন্ধন ভাঙতে কাজে লেগে যায়। তাহলে আমার যদি কঠিনীভবনের সংজ্ঞা পড়ে, বাষ্পীভবনের সংজ্ঞা পড়ে, ঘনীভবনের সংজ্ঞা পড়ে, সুপ্ত তাপের সংজ্ঞা পড়ে, আমরা কিন্তু দিতে পারবো। এই ছবিটা এখন আমরা মুছে ফেলি, কেমন? এবার দেখো আমি লিখেছি যে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা। তাহলে এইখানে একটু খেয়াল করি, সাধারণত আমরা আয়তন বাড়তে গেলে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে বা দৈর্ঘ্য বাড়ে। এখন যদি তাপমাত্রা আমরা কোনো বস্তুর মনে করো আমরা লিখি এখানে, তাহলে সুবিধা হয় সংজ্ঞা দিতে একটুখানি, যে এম কেজি। এই এম কেজি বলতে হয়তো এম কেজি ভরের, হ্যাঁ, কোনো বস্তুর তাপমাত্রা যদি আমি ডেল থিটা পরিমাণে বাড়াই, তাপমাত্রা ডেল থিটা বাড়াই, তাহলে তাপমাত্রা বাড়াতে তাপের প্রয়োজন কিউ পরিমাণ, তাপের, সেটা লিখি। বাড়াতে তাপমাত্রা, এখানে লিখি তাপমাত্রা ডেল থিটা বাড়াতে প্রয়োজন কিউ পরিমাণ তাপের। খেয়াল করো, এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা বাড়াতে প্রয়োজন কিউ পরিমাণ তাপের। তাহলে আমরা কি বলেছি, এম কেজি বলতে 5 বা 10 কেজি যাই বলো, ডেল থিটা বলতে মনে করো এখন থিটা 1 থেকে বাড়িয়ে তুমি থিটা 2 করেছো, এটা যদি এখন 30 হয়, এটাকে বাড়িয়ে তুমি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে করেছো মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে ডেল থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন আমি যদি এরকম লিখি যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা সেন্টিগ্রেড যাই লিখি বাড়াতে, তখন প্রয়োজন হবে কিউ ভাগ কি হবে, এম ডেল থিটা পরিমাণ তাপের। খেয়াল করো তো, এই এম আর এই ডেল থিটা কী করবে, আমরা যে ঐকিক নিয়ম অনুসারে করি যে এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা বাড়াতে প্রয়োজন কিউ পরিমাণ তাপের, তাহলে 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজন, এইটা আর এটা নিচে যে ভাগ হয়ে যাবে। কথা হলো কি, আমি কিন্তু সংজ্ঞাটা পরে দিচ্ছি। তার মানে 1 কেজি ভরের কোনো বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলি আমরা কি, আপেক্ষিক তাপ, ওই বস্তুর আপেক্ষিক তাপ। এবং একে আমরা এস দ্বারা প্রকাশ করি, স্পেসিফিক হিট। আবার বলি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন তাকে বলি আমরা আপেক্ষিক তাপ। আবার বলি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলি আমরা আপেক্ষিক তাপ। একে আমরা এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ স্পেসিফিক হিট থেকে এস। তাহলে আমরা অতএব কি লিখতে পারি, এস ইকুয়াল টু, অতএব এখন লিখবো না, কিউ বাই এম ডেল থিটা, এম ডেল থিটা। এখন আমরা কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এই কোনাকুনি গুণ করে দাও। তাহলে আমরা আপেক্ষিক তাপ সেটা কি পেলাম,
এইটা হলো আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। কিন্তু মোট তাপের পরিমাণ কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, মানে ভর গুণ আপেক্ষিক তাপ আর তাপমাত্রা বৃদ্ধি। এটা আমরা হলো আপেক্ষিক তাপ শিখলাম। এখন খেয়াল করি, এটা মুছে ফেলি, যে যদি আমরা এরকমটা চিন্তা করি যে তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা মনে করো বড় একটা ট্যাঙ্কিতে পানি ভরা আর এই ছোট্ট একটা পেরেক। এখন কি হয়েছে, যদি আমরা এর কি করি 1000 জুল তাপ বাড়াই, তাপের শক্তির একক জুল তাপের পর শক্তি, তাহলে দেখব এই পেরেকটা লাল হয়ে গেছে। কিন্তু এর 1000 লিটার পানি, তাই না? হ্যাঁ, আর এখানে 1000 জুল তাপ প্রয়োগ করেছি, দেখবা এর তেমন কিছুই হয়নি। তার মানে একই পরিমাণ তাপ, এ লাল হয়ে গেছে কিন্তু এর তেমন কোনো প্রভাব আমরা খেয়াল করিনি। কথা হলো কি, যে তাহলে আমরা বুঝতে পারলাম যে এক এক বস্তুর তাপ ধারণ ক্ষমতা এক এক রকম। আবার যদি আমি এর থেকে এখানে যদি অন্য আর একটা বস্তু দিতাম, লোহা না দিয়ে মাটি দিতাম, তাহলে কি হতো, তাপ অন্যরকম ব্যাপারে যেত। তার মানে কি এক এক বস্তু কি পরিমাণ তাপ কন্টেইন করে, তাপ দিলে যে দেখাবে সেটা বড় কোনো কথা না। কথা হচ্ছে ওই পদার্থের আকার, আয়তন, ভরের উপরে ডিপেন্ড করে, পদার্থের পরিমাণের উপর ডিপেন্ড করে। এখানে 1000 লিটার পানি আর এখানে ছোট্ট একটা প্লেট, এর কী হয়ে গেছে, লাল হয়ে গেছে। তাপ কিন্তু সমান পরিমাণ 1000 জুল, এও যা এও তা, কিন্তু এ লাল হয়ে গেছে, এর ফলাফল আমরা তেমন বুঝতেই পারিনি, কারণ এ অনেক বেশি, তাই না? এখন কথা হলো কি, যে তাপ ধারণ ক্ষমতা কি জিনিস, যে কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াতে যাই তখন কি পরিমাণ তাপের প্রয়োজন। হ্যাঁ, কোনো বস্তুর তাপমাত্রা মনে করো আগে আমরা লিখছিলাম যে তাপমাত্রা যদি θ1 থেকে বাড়াই θ2 করি, যেটা শিখেছিলাম, তাহলে হলো ডেল থিটা হবে। এখন এইটা হলো কেমন, যে ডেল থিটা ইকুয়াল টু θ2 মাইনাস θ1। আবার আমি রিপিট করছি, কিন্তু এটা যদি θ2 θ1 যদি 30 হয়, এটা যদি 50 হয়, হ্যাঁ, তাহলে 50 মাইনাস 30, তাহলে ডেল থিটা ইকুয়াল টু কত হবে, 20 ডিগ্রি কেলভিন বা 20 ডিগ্রি সেলসিয়াস, যাই হোক না কেন। এখন আমার কথা হলো কি, যদি আমরা ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বাড়াতে, কোনো বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বাড়াতে, ডেল থিটা পরিমাণ বাড়াতে তাপের প্রয়োজন কিউ পরিমাণ, তাহলে 1 কেলভিন বাড়াতে প্রয়োজন হবে কিউ বাই ডেল থিটা। ঠিক আছে, তাপ ধারণ ক্ষমতা কি বললাম, ডেল থিটা, যাই হোক 20-30 যা বাড়াতে তাপের প্রয়োজন কিউ পরিমাণ তাপ। তাহলে 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন এটা তাপমাত্রা, কিন্তু এলোমেলো করে ফেলা যাবে না, তাপমাত্রা ডেল থিটা বাড়াতে তাপের প্রয়োজন কিউ পরিমাণ তাপ, তাহলে 1 কেলভিন বাড়াতে কিউ বাই ডেল থিটা। এটাকেই বলি আমরা তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বা সেলসিয়াস বাড়াতে যেই পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে আমরা তাপ ধারণ ক্ষমতা বলি, এবং একে আমরা হিট ক্যাপাসিটি অর্থাৎ সি, এই তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করি। তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা একে আমরা সি দ্বারা প্রকাশ করি, অতএব সি ইকুয়াল টু লিখতে পারি কিউ বাই ডেল থিটা। দেখো তো এখানে কি লেখা যায়, অতএব কিউ ইকুয়াল টু সি ডেল থিটা লেখা যায়। দেখো আমরা কিন্তু আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতায় কিন্তু আমরা এই সংজ্ঞাটা পেয়েছিলাম, এই শুধু তাপ ধারণ ক্ষমতায় এই সমীকরণটা আমরা পেয়েছি। একটা পার্থক্য খেয়াল করো, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার বেলায় আমরা বলেছিলাম কোনো বস্তুর ভরের বিষয়টি জড়িত ছিল, যে 1 কেজি ভরের তাপমাত্রা, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। কিন্তু তাপ ধারণ ক্ষমতার বেলায় আমার বস্তুর ভর ফ্যাক্ট না, মানে আমি কিন্তু এটা উল্লেখ করিনি, কারণ এটা বিভিন্ন ভরের হতে পারে, ওটা সুনির্দিষ্ট, এটা সুনির্দিষ্ট নয়। যেমন প্রেক আর 1000 লিটার পানি সুনির্দিষ্ট ছিল না, এই জন্য তাপ ধারণ ক্ষমতাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো তো কি করতে পারি আমরা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে কিউ ইকুয়াল টু সি ডেল থিটা, এখানে কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা। এখন আমি এটা মুছে ফেলাই, তাহলে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক কি একটু খেয়াল করো। যেহেতু কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা আবার কিউ ইকুয়াল টু সি ডেল থিটা, তার মানে এই দুটো সমান হবে। কেমন, তাহলে আমরা লিখতে পারি সি
ডেল থিটা ইকুয়াল টু এম এস ডেল থিটা, কারণ এটাও কিউ এটাও কিউ, হ্যাঁ দুটোই, তাহলে কিউ ইকুয়াল টু এটা কিউ ইকুয়াল টু এটা, এই জন্য আমরা এর ডান পাশ সমান লিখেছি। এখন দেখো তো উভয় পক্ষে কী আছে, ডেল থিটা আছে, তাহলে ডেল থিটা যদি বাদ দেই সি ইকুয়াল টু লিখতে পারি এম এস, তার মানে লিখতে পারি তাপ ধারণ ক্ষমতা ইকুয়াল টু ভর ইন্টু আপেক্ষিক তাপ, এই যে এই সমীকরণটা। হ্যাঁ, তাহলে আমরা এটা শিখলাম কি, আপেক্ষিক তাপের সমীকরণ, এটা তাপ ধারণ ক্ষমতার সমীকরণ, এবং আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক সি ইকুয়াল টু এম এস ডেল থিটা, এটা আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থীরা আমরা কিন্তু একটু দ্রুত এগোচ্ছি, যাই হোক বাড়িতে কিন্তু বই নিয়ে বসতে হবে, পড়তে হবে, যদি না পড়ি তাহলে কিন্তু এই অধরাই থেকে যাবে। খেয়াল করো আমরা কী কী শেষ করলাম, কঠিন পদার্থের প্রসারণ, গলন, বাষ্পীভবন, ঘনীভবন, আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা এবং তাদের মধ্যে সম্পর্ক, সেটা শেষ করে ফেললাম। এখন আছে কি ক্যালোরিমিতির মূলনীতি, এটাও কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করে নেব। আমরা জানি কি হয় যে এক বা একাধিক গরম এবং ঠান্ডা বস্তু যদি পাশাপাশি একসাথে রাখি, এক জায়গায় রাখি, একাধিক গরম এবং ঠান্ডা বস্তু যদি পাশাপাশি রাখি, তাহলে কি হয় যে গরম বস্তুগুলো তাপ হারায় এবং ওখানে যে শীতল বা ঠান্ডা বস্তুগুলো তাপ গ্রহণ করে। তার মানে কেউ তাপ গ্রহণ করে, কেউ তাপ বর্জন করে। তাপ গ্রহণ করে কারা? ঠান্ডা বস্তুরা। তাপ বর্জন করে কারা? অধিক গরম বস্তুরা। তাহলে গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে আসে, তার মানে তাপের আদান প্রদান ঘটে। এখন কথা হলো কি, এই আদান প্রদান কতক্ষণ ঘটবে? যতক্ষণ না পর্যন্ত ওই ঠান্ডা বস্তু এবং গরম বস্তু একই তাপমাত্রায় আসবে। তার মানে ঠান্ডা বস্তু কী করে? তাপ গ্রহণ করে কিছুটা তাপমাত্রা বাড়িয়ে নেয়, আর গরম বস্তু তাপ ত্যাগ করে কিছুটা তাপমাত্রা কমিয়ে নেয়, নিয়ে যখন একটা লেভেলে আসে তখন কি হয়? আর তাপের আদান প্রদান হয় না, যখন একটা সাম্য অবস্থায় আসে, একই অবস্থায় আসে। কিন্তু কথা হলো কি, সাধারণভাবে আমরা পরিবেশে যদি এগুলো রাখি তাহলে কিছু পরিমাণ তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে। কিন্তু এটা যদি আমরা বদ্ধ পাত্রে চিন্তা করি, এরকম একটা বদ্ধ পাত্র যদি চিন্তা করি, এখানে অনেকগুলো ঠান্ডা গরম বস্তু আছে, হ্যাঁ, এখানে বাইরে থেকে তাপ ঢুকবে না ভিতরে, আবার ভেতর থেকে তাপ বাইরে বের হবে না, তাহলে কি হবে? এখানে কিন্তু মোট তাপের পরিমাণ ঠিক থাকবে। তাহলে এখানে গরম বস্তুগুলো যে পরিমাণ তাপ ত্যাগ করবে, ঠিক ওই পরিমাণ তাপ ঠান্ডা বস্তুগুলো গ্রহণ করবে। এটাই হচ্ছে মূলত ক্যালোরিমিতির মূল নীতি, এবং সেটা আমরা সংক্ষেপে লিখতে পারি যে উষ্ণ বা গরম বস্তুগুলো কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু ঠান্ডা বস্তু কর্তৃক গৃহীত তাপ। তার মানে আমরা লিখতে পারি সহজ কথায়, বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। আমি আবার বলি যে এটা বদ্ধ পাত্রে এই যে গরম বা উষ্ণ বস্তুগুলো আছে, এগুলো তাপ ত্যাগ করে, যে পরিমাণ তাপ ত্যাগ করে ঠিক ওই পরিমাণ তাপ গ্রহণ করে কারা? অপেক্ষাকৃত শীতল বা ঠান্ডা বস্তুগুলো। এই যে পরিমাণ তাপ ত্যাগ সেই পরিমাণ তাপ গ্রহণ, কিন্তু এটা বদ্ধ পাত্রে। যে খোলা পাত্রে থাকে তাহলে সেই তাপ বাইরে চলে যাবে, পরিবেশে চলে আসবে, ফলে কিন্তু আর ঠিক থাকবে না। এই জন্য এটাই হচ্ছে মোটামুটি ক্যালোরিমিতির মূল নীতি। এখানে আমরা কিন্তু টপিক মোটামুটি আলোচনা শেষ করে ফেলেছি, তবুও দুই একটা কথা আমরা একটু বলে দিই। কঠিন পদার্থের প্রশ্নে বলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন পড়ে যে দুটো রেল লাইনের মধ্যে ফাঁকা রাখা হয় কেন? হ্যাঁ, এরকম ফাঁকা রাখা হয় কেন? আমরা জানি লোহার, ওই যে একটু আগে বললাম যে লোহার দণ্ডের প্রসারণ 1.1 দৈর্ঘ্য প্রসারণ ইন্টু 10⁻⁻⁶ পার কেলভিন বলতে কি বোঝায়? যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট লোহার তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ এতটুকু বাড়বে, তাই না? 1.15 × 10⁻⁶ কেলভিন। এখন এর উপর দিয়ে যখন রেলের লোহার চাকা চলে তখন কি হয়? প্রচণ্ড তাপ তৈরি হয়। এই তাপে এটা প্রসারিত হয়। তা যদি এরকম কাছাকাছি থাকতো তাহলে কী হতো? ফাঁক না থাকতো, তখন এই যে দৈর্ঘ্য যতটুকু বাড়ে, এই বাড়ার কারণে কী হতো? এরকম লাগানো আছে, তখন ওই জায়গা দিতে পারতো না, জায়গা না দিতে পারলে বেঁকে যেত, ফলে দুর্ঘটনা ঘটতো। কিন্তু যদি আমার এরকম ফাঁকা থাকে তখন ওই কী হয়? দৈর্ঘ্য যদি বাড়ে তখন ওই ফাঁকা জায়গাটুকু কী হয়? বেড়ে বন্ধ হয়ে যায়। এই জন্য কিন্তু রেল লাইনের মধ্যে দুটো পার্টির মধ্যে ফাঁকা রাখা হয়। তারপরে আমরা দেখেছি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, হ্যাঁ, তো দেখা যায় কি কাঠের একটা চাকা,
কাঠের একটা চাকা এরকম, হ্যাঁ, এরকম একটা কাঠের চাকা, যাই হোক এই কাঠের চাকার চারপাশে লোহার বেড় ভরানো থাকে। কিন্তু কি করে এই লোহার বেড় শক্ত করে আটকে থাকে? আসলে চাকার পরিধি এবং লোহার বেড়ের পরিধি মোটামুটি সমান। মোটামুটি সমান বলতে কি, বরঞ্চ চাকার পরিধি আর লোহার বেড়ের যে পরিধি মোটামুটি সমান, কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করলে একটা একটার মধ্যে ঢুকে যায় না, অর্থাৎ একটা একটার মধ্যে চলে যায় না। এই জন্য কী করা হয়, এই যে বাড়তি আকারে লোহার একটা যে বেড়, এটাকে তাপ দেওয়া হয়, প্রচুর তাপ দেওয়া হয়। তাপ দিলে টকটকে লাল হয়ে যায় এবং আয়তনটা বেড়ে যায়। আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে এই কাঠেরটা ধরে আমরা এর মধ্যে বসাই দিলে ওই বেড়ে যাওয়া আয়তনের মধ্যে কি করে, ওই কাঠের বেড়টা ভালোভাবে ভরে যায় বা ওর মধ্যেই বসে যায়। এখন হয় কি, ও তো প্রসারিত অবস্থায়। এইবার যদি একে আমরা ঠান্ডা করি তাহলে তাপমাত্রা কমে আসবে এবং লোহার বেড় তার জায়গায় চলে আসতে চাইবে, শীতল হয়ে যাবে, আয়তনে কমে আসবে। এখন আয়তনে কমে আসতে যে দেখে কি ওর মধ্যে আর একজন বসে পড়েছে, বাধ্য হয়ে ওকে কী করে, খুব শক্ত করে আটকে ধরে রাখে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কঠিন পদার্থের আমরা কয়েকটা বাস্তবিক উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে উপভোগ করেছো। যদি এই ক্লাসে আরও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই পার্সোনালি যোগাযোগ করবে ফোন নাম্বারে। তোমরা তো সবাই জানো বাড়িতে আর বসে থাকার সময় নেই, আমাদের পড়তে হবে, তাই না? তো আমাদের আজকের বিষয়গুলো আমরা মোটামুটি কী করেছি, আলোচনা করতে পেরেছি, এবং তোমরাও বাসায় কী করবে, আলোচনা করে নেবে। সকলে ভালো থাকবে, সুস্থ সুন্দর জীবনযাপন করবে। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।